নিচের দিকটা দেখা যাচ্ছে না? লাইট অফ করে দিয়েছি, অফ করে দিয়েছি, অফ করে দিয়েছি। পরে জানাচ্ছি। সাইলেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজীব। বায়োলজির পূর্ণাঙ্গ কোর্সের আজকে ফার্স্ট ক্লাস আমাদের। আজকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট টপিক শুরু হবে। তার আগে তোমরা একটু কমেন্টে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কি না। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো শব্দ পাওয়া যাচ্ছে কি? ওকে, ঠিক আছে। আজকে আমরা বোটানির ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করার কথা ছিল। কেন আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি না, এর একটা কারণ আছে। কারণ হলো প্রত্যেকটা চ্যাপ্টারই কিছু কিছু বেসিক আছে। এই বেসিকগুলো পড়তে অনেক মজা। তো আমরা যদি বাকিগুলো সবগুলো পড়তে পারি, তখন দেখা যাবে ফার্স্ট চ্যাপ্টারে আসার পর এই যে অঙ্গাণুগুলা, জটিল জটিল যে কাজগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা 50% জেনে আসবো। 50% জেনে আসার পর যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারে চলে আসবো, তখন আমরা সব বুঝে ফেলবো। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে তোমাদের কলেজে ক্লাস যখন শুরু হবে, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তাদের এই চ্যাপ্টারটা দিয়ে শুরু হবে। দেখা যাবে 1-2 মাস ধরে এই চ্যাপ্টারটাই পড়াবে। সো আমরা যখন অন্যগুলো পড়বো, তখন তোমার এইটাও পড়া হয়ে যাবে। আবার আমরা যখন ফিরে আসব, তখন দেখা যাবে যে তুমি অলরেডি সব কিছুই জানো। এই আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথম দিকে যদি মজা না পাও, আনন্দ না পাও, তাহলে কিন্তু ভয় লাগবে। এই যে টাকা দিয়ে তোমরা একটা লাইভ কোর্স করছো। আমার আব্বা তো আমারে বলে, আমি যখন তাকে বলি বাবা আজকে, সরি, একটু জোরে কথা বলতে হবে। ওকে, ঠিক আছে। আমার আব্বাকে আমি বলি যে তোমরা ভর্তি হচ্ছ, তোমার আব্বা যে কথাটা বলে সেটা হচ্ছে, হাওয়ার মধ্যে টাকা ভেসে আসতেছে কেমনে। তার কাছে খুব এইটা মানে পিকুলিয়ার লাগতেছিল। সো এই যে তোমরা হাওয়ার মধ্যে টাকা পাঠাচ্ছ লাইভ ক্লাস করার জন্য, এখন তোমরা যে মজা না পাও, বায়োলজিতে শুরুতে একটা ইন্টারেস্ট গ্রো না করে, তাহলে পরবর্তীতে কষ্ট লাগবে। এই জন্য আর কি। সো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, বোটানি, কোষ বিভাজন। আমি একটা ছবি অ্যাড করি। এই হচ্ছে ছবি, কোষ বিভাজন। ওকে, প্রথম যে ব্যাপারটা সেটা হলো, অনেকগুলো প্রশ্ন আসে আমাদের মাথার মধ্যে। কোষ বিভাজন কি, কেন দরকার, কিভাবে হয়, কোনটার পর কি ঘটছে। এরপর তো ধাপের ব্যাপার চলে আসে, মাইটোসিস মিওসিসের ধাপগুলা।
তারপর আরও ডিপে স্পিন্ডল ফাইবার কিভাবে তৈরি হয়, কিভাবে এরা দৌড়াচ্ছে, কিভাবে মোটর প্রোটিন কাজ করছে, কিভাবে অর্ধেক হচ্ছে, কোথায় আবার অর্ধেক হচ্ছে না, হোমোলোগাস ক্রোমোজোম কি, কেমনে সিনপসিস হচ্ছে, এই অনেক ব্যাপার আছে। তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। ধরা যাক তুমি রাস্তায় হাঁটছো, রাস্তায় হাঁটতে হাঁটতে ফাঁকা রাস্তা, হঠাৎ করে পেছন থেকে এসে একটা ট্রাক লাগাই দিছে। ট্রাক যদি লাগাই দেয়, প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে ট্রাক তো ছিটকে যাবে না, যাবে নাকি? ট্রাক ছিটকে যাবে না, তুমি ছিটকে যাবা, তোমার শরীর থেকে কিছু রক্ত বের হয়ে যাবে। তুমি এখন 17 ইয়ার্স কিংবা 18 ইয়ার্স, তোমার শরীর একটা নির্দিষ্ট আকার পেয়েছে, এর জন্য নির্দিষ্ট কিছু রক্ত লাগবে। রক্তগুলো কিছু না, রক্তগুলো হচ্ছে আমাদের কর্মচারী, আমাদের মায়ের মতো খাবার দিচ্ছে কোষকে সারা শরীরের, সেখানে বজ্র উৎপন্ন হচ্ছে, সেগুলো আবার নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসতেছে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিংবা কিডনির মাধ্যমে মূত্র হয়ে বের হয়ে যাচ্ছে। আবার তোমার শরীরে কেটে গেল, সবার আগে যখন মা আসবে রক্তকণিকাগুলো চলে আসবে, এসে তোমার কাটা অংশটা, ক্ষতটা পূরণ করে দেবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার যখন অসুখ হয়, তোমার মা বাবা যেমন কেয়ার করে, রক্তগুলো তখন কেয়ার করবে, অ্যান্টিবডি তৈরি করবে, জীবাণুগুলোকে খেয়ে ফেলবে, এই ব্যাপারগুলো ঘটবে। সো ধরা যাক তুমি মোটামুটি পূর্ণাঙ্গ বয়স হয়েছে, তোমার বয়স হচ্ছে 17 বছর। বোর্ডের লেখা কি দেখা যাচ্ছে? ওকে। তুমি রাস্তায় হাঁটছো, হাঁটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমার শরীর থেকে 1.5 লিটার রক্ত বের হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন 1.5 লিটার বললাম? তাহলে একটা আমি অ্যামাউন্ট বলছি, তাহলে একটা যখন অ্যামাউন্ট আমি বলছি, দ্যাট মিনস আমাদের শরীরে যে রক্তগুলো আছে এটার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। অ্যাভারেজ হচ্ছে 5 থেকে 6 লিটার। অ্যাভারেজ হচ্ছে 5 থেকে 6 লিটার। তোমাদের মধ্যে যারা আছে একটু আকারে বড় এই বয়সেই, তাদের শরীরে হয়তো বা 5.5-6 লিটার আছে। যারা একটু ছোটোখাটো তাদের শরীরে আছে 5 লিটার রক্ত। এখন কেন 5-6 লিটার, কেন 12 লিটার নয়? এটা একটা প্রশ্ন। শক বলে একটা কথা আছে। তোমরা যখন ডেঙ্গু পড়বা তখন দেখবা যে রুগী হিমো কনসেন্ট্রেশন হয়ে শকে চলে যায়। শক জিনিসটা কি? শক জিনিসটা কি? এটা কি ইলেকট্রিক শক? না, এটা শক না। তোমার শরীরে 5-6 লিটার রক্ত আছে মানে তোমার শরীরের যতগুলো কোষ আছে সবাইকে খাবার পৌঁছে দিতে, বজ্র বের করে দিতে, অক্সিজেন পৌঁছে দিতে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে এই পরিমাণ রক্ত লাগে। এর বেশি হলে আবার সমস্যা আছে, কম যদি হয়ে যায় তাইলেও সমস্যা। এনাফ পরিমাণ রক্ত পাবে না। তোমার শরীর থেকে যদি 1.5 লিটার বের হয়ে যায় তাহলে কি হয়? 5 লিটার থেকে কমে গেল 4.5 লিটার। এখন এই 4.5 লিটার কিন্তু তোমার শরীরের ঠিকঠাক জায়গায় রক্ত পৌঁছাতে পারবে না। এখন রক্তগুলো যদি সব কোষে না যাইতে পারে, কোষগুলো তখন কান্নাকাটি করবে, ক্ষুধা লাগছে, খাবার কই, খাবার আসতেছে ওইটা আবার যথেষ্ট পরিমাণ না, তাহলে তোমার শরীরের কোষগুলো কাঁদবে। এর পরের প্রশ্ন হচ্ছে কোন কোষ সব থেকে বেশি কাঁদবে? সবার আগে কে চেঁচামেচি করবে? যে মোটা সে, কিংবা এটা হচ্ছে হিউম্যান বডি, এটা হচ্ছে কিডনি। কিডনি হচ্ছে তোমার শরীরের সেই অঙ্গ, রক্ত কমে গেলে সবার আগে সে বুঝতে পারবে। তুমি কেন আড্ডা দিতে যাচ্ছ না, তোমার সব ফ্রেন্ড না বুঝলেও একজন আছে বেস্ট ফ্রেন্ড, সে বুঝতে পারবে। কিডনি হচ্ছে রক্তের বেস্ট ফ্রেন্ড। তো রক্ত আসতেছে না, কিডনির মন খারাপ, কান্নাকাটি করবে। কিডনি যদি কান্নাকাটি করে তাহলে কিডনি থেকে চোখের জল বের হবে। চোখের জল মানে এক ধরনের হরমোন, নাম কি একটু পরে বলছে। তাহলে কিডনি একটা হরমোন বের করবে। তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তারা যখন হরমোন চ্যাপ্টার পড়বা তখন দেখবো হরমোনের একটা বৈশিষ্ট্য আছে। মাথা থেকে ক্ষরণ হচ্ছে, ওর কাজ করা লাগবে কিডনিতে গিয়ে। তাহলে এখান থেকে কিডনিতে কিভাবে যাবে? রক্তের নালী আছে, রক্তের নালীর মাধ্যমে এখান থেকে কিডনিতে যাবে। তাহলে হরমোন কি দ্বারা পরিবাহিত হয়? রক্তনালীর ভেতরের রক্ত দ্বারা। তাহলে এই যদি কান্নাকাটি করে রক্তের অভাবে কিডনি, হরমোন ক্ষরণ হবে। এই হরমোনটা রক্তনালীর মাধ্যমে বাহিত হয়ে হয়ে কোথায় যাবে? যেখান থেকে খাবার আসে। খাবার মানে কি? রক্ত, ঠিক না? রক্ত তো কমে গেছে, তাহলে রক্তটাই ছিল খাবার।
এখন রক্তের ফ্যাক্টরি কোথায়? এখান থেকে একটা হরমোন যাবে দুই জায়গায়। একটা হচ্ছে আমাদের শরীরের চাপা অস্থি, দুই নম্বর হচ্ছে লম্বা অস্থি। তাহলে লম্বা অস্থি ইংলিশ হচ্ছে লং বোন, চাপা অস্থির ইংলিশ হচ্ছে ফ্ল্যাট বোন। এখন এইটা পড়ার সময় কিন্তু কঙ্কালতন্ত্র থেকে আমরা ছোট্ট একটা বেসিক শিখবো, সেটা হলো আমাদের শরীরের লম্বা অস্থি কোনগুলা, লং বোন কোনগুলা। এই যে এখান থেকে এই জায়গা হিউমেরাস, পায়ে আছে ফিমার। তাহলে এই অস্থিগুলোর ভেতরে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো থেকে রক্ত উৎপন্ন হয়। কেন? কারণ 1.5 লিটার রক্ত বের হয়ে গেছে। এরপর চাপা অস্থি কোনগুলা? নাম দেখে বোঝা যাচ্ছে যে অস্থিগুলো চেপে রাখে। কোনগুলা? এই অস্থিগুলো কি চেপে রাখে? এই অস্থিগুলা না। আমাদের ব্রেন আছে, তাহলে ব্রেনের চারপাশে কিছু অস্থি আছে, এরা কিন্তু ব্রেনটাকে চেপে রাখছে, ঠিক না? তাহলে মাথার খুলির অস্থিগুলো হচ্ছে চাপা অস্থি, তাহলে এখানেও রক্তের ফ্যাক্টরি আছে। আমাদের বুকের মধ্যে আছে হৃৎপিণ্ড, ফুসফুস, তাহলে বুকের চারপাশে যেগুলো আছে যেমন পাঁজর বা পরশুকা, পেছনে আছে হৃৎপিণ্ড, সামনের দিকে এখানে আছে স্টারনাম, তাহলে এগুলো চেপে রাখতেছে মাঝখানেরগুলা। এই অস্থিগুলো হচ্ছে চাপা অস্থি। তাহলে এই সব জায়গায় যাবে কে? হরমোন, বৃক্ক থেকে যেটা বের হয়েছে গিয়ে। এখন ধরা যাক এটা একটা অস্থি, লম্বা অস্থি। লম্বা অস্থির ভেতরে থাকে অস্থি মজ্জা, এখানে থাকে, যে এখানে থাকে। তাহলে হরমোনটা আস্তে আস্তে এই ফ্যাক্টরিতে চলে আসবে। কি আসলো? হরমোন এসে বলছে আমার শরীরে, আমার কাছে খাবার আসছে না। কেন আসছে না? নিশ্চয় আমার শরীরে রক্ত কমে গেছে। আপনি এক কাজ করেন, ফ্যাক্টরি থেকে কিছু রক্ত বাড়ায় দেন, তাহলে আমার কাছে ঠিকঠাক আবার খাবার চলে আসবে। ঠিক আছে? তাহলে সে করবে কি? এখন এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলো কিন্তু দায়িত্ব নেবে। ধরা যাক এই কোষটা আমি একটু বড় করে দেখাই, এটা একটা কোষ, এই যে এটা, এই কোষটা এখন করবে কি? নিউক্লিয়াস আছে দুইটা, হলো এরা আবার আছে, বিভাজিত হবে। এই যে নতুন কিছু রক্ত তৈরি হয়ে গেল, এই রক্তগুলো এখন কোথায় যাবে? রক্তনালীতে। এর সাথে রক্তনালীর কানেকশন আছে, রক্তনালীতে চলে গেল। 1.5 লিটার বের হয়ে গেছিল, 1.5 লিটার ফিল আপ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখন তোমাদের আমি একটা প্রশ্ন করি, কোষ বিভাজনের কখন দরকার হয়? যখন আমাদের শরীরে রক্তপাত হয়, রক্ত কমে, আমাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হয়, তাহলে কোষগুলো নষ্ট হয়ে গেল, এই কোষগুলো ঠিক হতে হবে, তখন কোষ বিভাজন হবে। আমাদের শরীরের কোনো একটা অঙ্গ আছে, ওটাকে একটু বড় হতে হবে, তাহলে তখন কোষ বিভাজন হবে। এখন বইয়ের মধ্যে একটা প্রশ্ন প্রায় আসে, কোষ বিভাজন হওয়ার জন্য ফ্যাক্টরিতে গিয়ে কে বলে আপনি কোষ বিভাজন করেন বা উদ্দীপনা দেন? তাহলে এটা একটা উদ্দীপনা। কে? হরমোন। ক্লিয়ার? তাহলে এটা একটা কোশ্চেন। আমি কিন্তু 5 মিনিট পর কোশ্চেন করবো, তোমাদের কমেন্টে আনসার করতে হবে। যারা নতুন আজকে, তারা জানো না যে আমি কিছুক্ষণ পড়ানোর পর পর কোশ্চেন করি, কমেন্টে আনসার করতে হয়। তাহলে এটা হচ্ছে বাইরে থেকে যাচ্ছে, গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে বলছে আপনি রক্ত উৎপন্ন করেন। রক্ত উৎপন্ন হলো। রক্ত উৎপন্ন কিভাবে হলো? একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, কোষ বিভাজন প্রক্রিয়ায়। তাহলে এটা একটা ফ্যাক্টর, বা এটা একটা হচ্ছে উদ্দীপনা। এখন প্রশ্ন হচ্ছে, এই উদ্দীপনাটা যে কোষটা বিভাজিত হলো এর ভেতরে ছিল না বাইরে থেকে আসছে? বাইরে থেকে আসছে, কিডনি থেকে। তাহলে এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। ক্লিয়ার? তাহলে হরমোনগুলো কি? কোষ বিভাজনের বাহ্যিক উদ্দীপনা। তোমার শরীর বড় হতে হবে, বড় মানে বৃদ্ধি, বৃদ্ধির ইংলিশ হচ্ছে গ্রোথ। তাহলে গ্রোথ হওয়ার জন্য যদি কোনো একটা হরমোন আসে কোষের মধ্যে, এসে বলে কোষ বিভাজন করো, তাহলে ওই হরমোনের নাম হচ্ছে গ্রোথ হরমোন। তাহলে হরমোনের আমরা আনসার একটা এক্সাম্পল দিলাম। গ্রোথ হরমোন হচ্ছে বাহ্যিক উদ্দীপনা বৃদ্ধির জন্য। লোহিত রক্তকণিকা তোমার শরীরে কমে গেছে, তাহলে লোহিত রক্তকণিকার গ্রিক নাম হচ্ছে এরিথ্রোসাইট। ব্লাস্ট, সাইট, এরিথ্রো কী জিনিস এগুলো আমরা পরে পড়াবো। এরিথ্রো মানে হচ্ছে লাল। তাহলে কিডনি থেকে যে হরমোনটা আসছিল এর নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন।
এরিথ্রোপয়েটিন। পয়েসিস মানে হচ্ছে তৈরি করা, পোয়েটিন মানে হচ্ছে যে তৈরি করে। কি তৈরি করে? এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা যে পয়েসিস করে, সেই হরমোনের নাম হলো এরিথ্রোপয়েটিন। শেষে আইএন আছে, আইএন মানে হচ্ছে প্রোটিন। তাহলে হরমোন এক ধরনের প্রোটিন। তাহলে প্রশ্ন আসতে পারে কোষ বিভাজনের বাহ্যিক উদ্দীপনা কে নয়? এনজাইম, হরমোন, গ্রোথ হরমোন, এরিথ্রোপয়েটিন। সবগুলো আনসার, কারণ এটা তো হরমোন সবাই, তাহলে হরমোন আনসার ঠিক আছে, গ্রোথ হরমোন ঠিক আছে, এরিথ্রোপয়েটিন ঠিক আছে। এনজাইমটা কিভাবে ঠিক আছে একটু পরে আমরা দেখব। আমরা এখন গল্পে চলে যাব। সুফি ভাই, আমরা এতক্ষণ বাহ্যিক উদ্দীপনা দেখলাম না অভ্যন্তরীণ উদ্দীপনা দেখলাম? সে বাহ্যিক উদ্দীপনা দেখলাম। কোষ ছিল হাড্ডি দেবে, আসলো কোথা থেকে? কিডনি থেকে। এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। ওকে, ঠিক আছে। এবার চলে যাই ওই কোষটাতে, হাড্ডির ভেতর যে কোষটা বিভাজিত হয়েছে এটার কাছে। ধরা যাক এটা একটা কোষ, সকালবেলা, সকাল 8টার সময়, সকাল 8টার সময় এই কোষটা চুপচাপ বসে আছে। তো এটা হচ্ছে দাগ যে সে বসে আছে। কতক্ষণ বসে আছে? 12টা পর্যন্ত। ক্লিয়ার? 12টা পর্যন্ত সে একটি কোষ। এইটা হচ্ছে কোষ, এটা হচ্ছে সময়। দেখা যাচ্ছে কি ভিডিওতে? ওকে, ঠিক আছে। এই জায়গা থেকে এই জায়গা 8টা থেকে 12টা একটা কোষ চুপচাপ বসে আছে। 12টার দিকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, হরমোন চলে আসছে, এখন এই কোষটাকে কি হতে হবে? বিভাজিত হতে হবে। তাহলে কোষটা এখন বিভাজিত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখন কয়টা কোষ হয়ে গেল? 2টা। ওকে, এখন তারা চুপচাপ বসে আছে। আবার 10 দিন পর দেখা গেল তারা চুপচাপ বসে আছে। কয়টা থেকে? ধরা যাক 2টা থেকে। টাইমটা নিয়ে চিন্তা ভাবনা করো না, আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা দেখাতে যাচ্ছি। 2টা থেকে রাত 10টা পর্যন্ত কোষটা চুপচাপ বসে আছে। ওকে, তো হঠাৎ করে রাত্রেবেলা কি হয়েছে? একটা লোকের হাত কেটে গেছে রান্না করতে গিয়ে। তো খবর চলে আসছে, কোষটা হঠাৎ করে বিভাজন হলো। কোষ ছিল 2টা, রাত 10টা পর্যন্ত ছিল 2টা, কিন্তু এই জায়গায় হঠাৎ করে বিভাজিত হয়ে গেল 4টা। এটা আবার এইভাবে এরা চুপচাপ বসে থাকে, আবার একদিন এসে কোষ বিভাজন হয়, এইভাবে চলতেই থাকে। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি, এই যে কোষটা এই পর্যন্ত চুপচাপ বসেছিল, তাহলে চুপচাপ মানে কি? রেস্ট করা। রেস্ট মানে হচ্ছে রেস্টিং অবস্থা। অবস্থাকে বলা হয় দশা, দশাকে বলা হয় ফেজ। তাহলে এই কোষটার এই সময়টা হচ্ছে রেস্টিং ফেজ, চুপচাপ বসে থাকার সময়, বিশ্রামের সময়, বিশ্রামকাল। এই জায়গায় হুট করে বিভাজিত হয়ে গেল। এখন তোমরা আমাকে বলো তো, তুমি 18 বছর বয়স হয়ে গেছে তোমার, হুট করে কি এসে তোমার বিয়ে হবে? হবে না। মৃত্যু হতে পারে হুট করে, কিন্তু হুট করে বিয়ে হতে পারে না। 10 মিনিটের মধ্যে বিয়ে হতে পারে না। তাহলে হঠাৎ করে যে বিয়ে হয়, দ্যাট মিন্স তুমি কিন্তু 17-18 বছর ধরে প্রিপারেশন নিছো, একদিন বড় হওয়া, বড় হয়ে বিয়ে করবা। তাহলে এইটা আসলে প্রিপারেশনের সময়, প্রস্তুতির সময়। তাহলে এটা আসলে রেস্টিং অবস্থা না, বিশ্রামকাল না, এটা হচ্ছে প্রিপারেশনের সময়। তাহলে এটার আমরা আরেকটা নাম লিখি, প্রস্তুতি পর্যায়। আচ্ছা, এই টপিকটা আমাদের এখনই শেষ হবে, এরপরে আমি কোশ্চেন করব। ওকে, তাহলে এই জায়গাটা কি? কোষ বিভাজন। তাহলে এটার নাম হচ্ছে বিভাজন পর্যায়। বিভাজন পর্যায়, বিভাজন বলতে আমরা বিভিন্ন ধরনের কোষ বিভাজন বুঝি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সব থেকে সম্ভ্রান্ত হচ্ছে মাইটোসিস। তাহলে ধরা যাক এটা হচ্ছে মাইটোসিস বিভাজন পর্যায়। মাইটোসিস
মাইটোসিস শুরু হয় এম বর্ণ দ্বারা, তাহলে ধরা যাক এটা হচ্ছে এম দশা বা এম পর্যায়। তাহলে দুটো নাম পেলাম কিন্তু আমরা। কোষ যখন বিভাজিত হচ্ছে ওটার নাম এম দশা, কোষ যখন প্রস্তুতি নিচ্ছে এটার নাম হচ্ছে প্রস্তুতি দশা। আচ্ছা, এই ছবিটা আমি কেন আর্ট করছি, এটা তো তোমাদের বইতে নাই। অনেকে আছো কোষ বিভাজনের ইন্টারফেস বোঝো না। ইন্টারফেস বলতে কী বোঝায়? এই দেখো, এই কোষটা বিভাজিত হয়েছে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে বিভাজন পর্যায়। এই কোষটা পরবর্তীতে দেখো বিভাজন হয়েছে এই জায়গায়, এটা বিভাজন পর্যায়। তাহলে এই বিভাজন আর এই বিভাজন, দুইটা বিভাজনের মাঝখানে একই কোষ তো, এই কোষটা যা এরাই তো এটা। তাহলে একটা কোষের দুইটা বিভাজন পর্যায়ের মাঝামাঝি যে সময়টা থাকে, এইটা কিংবা হচ্ছে এইটা কিংবা এইটাও তো একসময় অন্য কোষ থেকে আসছে। তাহলে দুইটা বিভাজনের মাঝখানের পর্যায়টাকে বলা হয় মধ্যবর্তী পর্যায় বা ইন্টারফেজ। লুক, তাহলে প্রস্তুতি পর্যায়ের আমরা আরেকটা নাম পেলাম, এই যে এটা হচ্ছে প্রস্তুতি পর্যায় কিংবা এটা হচ্ছে প্রস্তুতি পর্যায়। তাহলে প্রস্তুতি পর্যায়ের আমরা আরেকটা নাম পেলাম ইন্টারফেজ। এখন যারা আছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করো, তাদের জন্য এবার আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাই, ঠিক আছে? ধরা যাক এইটার এইটা দেখো, একটা কিন্তু মানে হচ্ছে এখানে যে সদস্যগুলো আছে, লাল সদস্য আছে, কালো আছে। তাহলে একটা কালো একটা লাল, একটা হলো একটা কালো একটা লাল, একটা হলো একটা কালো একটা লাল, একটা হলো। তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি। তাহলে এই জায়গাটার সাথে যদি আমি এই জায়গাটা বেঁধে দিই, খেয়াল করে দেখো, কালো, আমি একটা বৃত্ত আর্ট করি, লাল অংশটুকু দেবো অল্প একটু। লাল অংশটার নাম কি ছিল? বিভাজন পর্যায় বা এম দশা। তাহলে এই জায়গার নাম হচ্ছে এম দশা। তাহলে এই যে কালোটা দেখা যাচ্ছে, এতটুকু কালোর নাম হচ্ছে কি? ইন্টারফেজ। ইন্টারফেজ। এবার বুঝতে পারছো কিভাবে এই চক্রটা আসে? আমরা আসলে গিট্টু দিই, গিট্টু দেওয়ার পর সরল জিনিসটা এরকম হয়ে যায়। ওকে, সুফি ভাই কিছু বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এইটা আমি একটা সুন্দর ছবি অ্যাড করব। ছবি অ্যাড করে আমি একটা ম্যাথমেটিক্স দেখাবো, ম্যাথমেটিক্স দেখানোর পর কোশ্চেন করব। এই ছবিটা আমি একটু সুন্দর করে অ্যাড করি। একটা বৃত্ত, এই অংশে বিভাজন হচ্ছে, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের কেন্দ্র পুরোটা লাল করে দিচ্ছি। তাহলে চক্রটা এই পাশে ঘুরবে। তাহলে একটা কোষ এখানে আছে, এই কোষটা প্রস্তুতি নিবে, নিয়ে সে এই জায়গায় এসে বিভাজন করবে। এখন বলে রাখি, এই কোষটা যখন প্রস্তুতি নিচ্ছে এই পুরো রাস্তাটাতে, কোষ যদি প্রস্তুতি নেয় তার মানে কোষের ভেতরে কিন্তু কর্মযজ্ঞ ঘটছে, রাইট? কোষের ভেতরে কিন্তু বিক্রিয়া ঘটতেছে যে এখন তো আমাদের বিভাজনের প্রস্তুতি নিতে হবে, তাহলে আমাদের ভেতরে যা কিছু আছে ডাবল ডাবল করে ফেলি। ডিএনএটা ডাবল করে ফেলি, আরএনএগুলো ডাবল করে ফেলি, সাইটোপ্লাজমটা ডাবল করে ফেলি, সব ডাবল ডাবল করে ফেলি। তাহলে এই প্রস্তুতির সময় কোষটা এই কাজটা করছে। তাহলে এখানে যখন আসে, তখন এইটার যখন ডাবল ডাবল হয়ে যায়, তাহলে মাঝখানে আমরা যে ভাগ করে দিই, তাহলে বিভাজনে দেখো দুইটা সমান সংখ্যক কোষ উৎপন্ন হচ্ছে, সমান পরিমাণ গুণ, সমান পরিমাণ ক্রোমোজোম। ঠিক আছে? ওকে, তাহলে কেন আমি এটা বললাম? এর ভেতরে কর্মাকাণ্ড চলছে কোষের ভেতরে এই সময়টাতে। কর্মাকাণ্ড মানে হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়া মানে হচ্ছে বিশেষ ধরনের বিক্রিয়া, বিশেষ ধরনের বিক্রিয়াকে বলা হয় বিপাক। তাহলে এই কোষটাকে আমরা এখন কি বলতে পারি? বিপাকীয় কোষ। আরও যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করি, এই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, কোষটার নাম তো বিপাকীয় কোষ। কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের নাম কি? সহজ, বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয়
নিউক্লিয়াস। তাহলে প্রশ্ন করতে পারি বিপাকীয় নিউক্লিয়াস কখন পাওয়া যায়? ইন্টারফেজে, প্রস্তুতি পর্যায়ে, নাকি হচ্ছে এম ফেজ বা বিভাজন পর্যায়ে? ক্লিয়ার? বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায় প্রস্তুতি পর্যায়ে বা ইন্টারফেজে। প্রস্তুতি পর্যায়ে কথাটা এখন বাদ দাও, এখন আমরা ইন্টারফেজ বলবো। ইন্টারফেজ, আর এটা এম ফেজ। ক্লিয়ার? শেষ। তোমরা তো দিকটা জানো, এই পাশে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে, এই জন্য মিশাই দিলাম। হয় না কোনো কিছু তুমি যদি প্রিপারেশন নাও, যে আজকে সকালবেলা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি শুধু একটু দেখে যাব, কতগুলো চ্যাপ্টার আছে, খাতা আছে, খাতা কিনে নিয়ে আসবো, বা কলম নাই, কলম কিনে নিয়ে আসবো, এটা এক ধরনের প্রিপারেশন। একটা সময় পাইছো, একটা গ্যাপ পাইছো, এটা একটা প্রিপারেশন। এরপর খাতা কলম টলম কিছু সব কিছু নিয়ে তুমি সেলাই করছো, কলম টলমগুলো সব কলমদানিতে রেখে দিচ্ছ, এটা একটা সময়। কি সময়? তুমি এই সময় সব কিছু ঠিকঠাক করছো, একটা ঠিকঠাকের সময়। এরপর আরেকটা মূল সময়, পড়ালেখা শুরুর আগে আরেকটা সময় পেয়েছো, সেটা হলো আমি এই সময় খাবার টাবার সব কিছু কমপ্লিট করে ফেলি, পড়া যখন শুরু করবো তখন তো আমার শক্তি লাগবে, তাহলে এই সময় আমি শক্তিটা গ্রহণ করে নিই, রাইট? একটা ছোটো একটা গান শুনি, গানটা শুনলে আমার মধ্যে ইন্সপিরেশন চলে আসবে, কখন? যখন তুমি পড়া শুরু করবো বা কোষ বিভাজন করবো তার আগে। তাহলে তার আগে একটা গ্যাপ পাইলা, তাহলে প্রথমে একটা গ্যাপ পাইছি, শেষের দিকে একটা গ্যাপ পাইছি, আর মাঝখানে কিছু কর্মকাণ্ডের সুযোগ পাইছি, ঠিক না? তাহলে আমরা ইন্টারফেসটাকে 3 ভাগে ভাগ করে ফেলি। 1 1 2 3। তাহলে এর প্রথম গ্যাপ, তাহলে গ্যাপ 1। আরেকটা সময় পাইলাম একটা কাজের জন্য, এটার নাম হচ্ছে কোনো কিছু তৈরি করা, সিনথেসিস। সিনথেসিস, তাহলে এটা হচ্ছে এস দশা, সিনথেসিসের সময়। আর এটা আরেকটা গ্যাপ পাইলাম, এটার নাম হচ্ছে গ্যাপ 2। তাহলে 3টা পেলাম, 1 2 3। ওকে, এখন বইতে লেখা আছে যে এই দশাটা সম্পন্ন হতে লাগে মাত্র 5 থেকে 10% সময়। টোটাল যদি 100% সময় চিন্তা করা যায় পুরোটাই, তাহলে মাত্র 5 থেকে 10% সময় বিভাজনে লাগে। বিভাজনে অল্প সময় লাগে। বিয়ের প্রিপারেশন নিতে আমাদের সময় লাগে কত দিন? 24 25 30। ছেলেদের হলে তো আরও বেশি, 35 বছর লাগে, 30 বছর লাগে। পড়ালেখা করে চাকরি লাগবে, বিসিএস লাগবে। 35 বছর পর আপনি যদি বিয়ে করেন, সন্তান উৎপন্ন করতে কতদিন লাগবে? ম্যাক্সিমাম 1 বছর। 1 বছরের মধ্যে সন্তান হাতে চলে আসে। তাহলে এই যে সন্তান নেওয়া, এটা যদি আমাদের কোষ বিভাজনের সময় বলি, অল্প সময়, মাত্র 1 বছর। কিন্তু এই সন্তান জন্মদানের জন্য যে বিয়ে করে প্রস্তুতি নিতে হয়, এইটার জন্য আমাদের 25 বছর চলতে হয়। বুঝতে পারছো? বুঝতে পারছি? ঠিক আছে। তাহলে এর যদি লাগে 5 থেকে 10, তাহলে প্রায় 90 থেকে 95% সময় লাগে এর এর এর। আমরা ভাগ করে দেব কিভাবে? এইভাবে মনে রাখবো, এটা পরীক্ষায় আসে। এর জন্য দিলাম 34, এর জন্য দিলাম 35, একে দিলাম 36। সুন্দর না সংখ্যাটা? 34 35 36। কৌশল, এটা একটা ট্রিক। কিভাবে? দেখো, 34 মানে হচ্ছে 3 আর 4, তাহলে 3-এর পর একটা শূন্য দিব, 4-এর পর একটা শূন্য দিব। তাহলে যদি জিজ্ঞেস করে G1 দশা কতক্ষণ চলে, পুরো কোষ চক্রের 30 থেকে 40% সময়। ওকে, তাহলে এস দশা কতক্ষণ চলবে? 3-এর পিছনে একটা শূন্য, 5-এর পেছনে একটা শূন্য, এটা ছিল 34। 3-এর পর শূন্য, 4-এর পর শূন্য, এটা হচ্ছে 35। 3-এর পর শূন্য, 5-এর পর শূন্য। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রিক, এভাবে মনে রাখতে হবে সংখ্যাগুলো। এরপর হচ্ছে 36। 36 কী হবে? 3-এর পর শূন্য, 6-এর পর শূন্য। এখন দেখো তো, 30 থেকে 40, 30 থেকে 50, তার মানে এখানে প্রায় 80% হয়ে গেছে। এখানে যদি 60% থাকে, তাহলে 100 কত হলো? 40।
এখানে আছে 10, 150 হয়ে গেল, কিন্তু আমাদের টোটাল সময় কত? 100। তাহলে এটা আসলে 30 থেকে 60 হবে না। দেখো এটা কিন্তু 3 নম্বর ধাপ, 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ। তাহলে 36কে আমরা 3 দ্বারা ভাগ দিব। 36কে যদি 3 দ্বারা ভাগ দিই কত হবে? 12। 1 থেকে হচ্ছে 1-এর পেছনে 0, 2 থেকে হচ্ছে 2-এর পেছনে 0। বোঝা গেল? তাহলে এইভাবে মনে রাখবা, কোষ বিভাজন হতে মাত্র 5 থেকে 10% সময় লাগে। আর বাকি যে ধাপগুলো আছে G1, S এবং G2, 34, 35, 36। 34 মানে হচ্ছে 3-এর পর 0, 4-এর পর 0। 35 মানে 3-এর পর 0, 5-এর পর 0। 36 মানে হচ্ছে 3 দ্বারা ভাগ, 12। তাহলে 1-এর পর 0, 2-এর পর 0। ক্লিয়ার? ওকে, একটা লাইন বলবো, দেন আমি তোমাদের কোশ্চেন করব। কতজন ক্লাস করছে? 145 জন। টোটাল কত আজকে? মানে 160 জনের মতো আজকে জয়েন করছে, মানে বাকিগুলো জয়েন করাইতে পারেননি। ওকে, ঠিক আছে, ওরা কালকে জয়েন করে ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, প্রথমে তো লম্বা ছিল, আমি এটা গিট্টু দিছি না, গিট্টু দিয়ে গোল বানাইছি না? গোল বানাইলে ওটা সরল রেখা হলো না চক্র হলো? তাহলে এটা চক্র না? কিসের চক্র? কোষের চক্র না আমাদের জীবন চক্র? এটা কোষের জীবন চক্র। তাহলে এটাকে বলা হচ্ছে কোষ চক্র। প্রশ্ন হচ্ছে কোষ চক্র কী নিয়ে তৈরি? লিখবা এম দশা এবং ইন্টারফেজ। ক্লিয়ার? এম দশা এবং ইন্টারফেজ ইকুয়াল কোষ চক্র। কোষ চক্র মানে কি? কোষের জীবন চক্র। প্রস্তুতি নিচ্ছে, এরপর বিভাজন, ওরা আবার বিভাজিত হওয়ার পর আবার প্রস্তুতি নিচ্ছে, আবার বিভাজন। ক্লিয়ার? তাহলে এটার নাম হচ্ছে কোষ চক্র, ইংলিশে হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল, এই শব্দটা দেখো, সাইকেল। একটু পরে আমি ওটা পড়াবো, তখন কিন্তু এটা লাগবে। এখন আমি কোশ্চেন করব 3টা, তার আগে মিশিয়ে দিই, এটাও মিশিয়ে দিই। এক নম্বর হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আমি যেটা পড়িয়েছি, কিডনি থেকে আসলে কি আসে, কি আসে এটা লিখলে হবে, কোন হরমোন আসে এটা লিখলে হবে, কোনো সমস্যা নেই, আমি তো আনসারে বলে দিলাম। 2, কোষ চক্র ইকুয়াল A প্লাস বি। এখানে এ কি বি কি? 3 নম্বর হচ্ছে গ্যাপ 2, ইন্টারফেসের গ্যাপ 2 কত পার্সেন্ট সময়? তোমরা এই 3টার আনসার লেখো কমেন্টে, আমি কমেন্টের আনসার চেক করবো এখন। আজকে ফোকাসে কোনো প্রবলেম হচ্ছে? অল্প টি-শার্ট চাই। এটা কি বোর হয়ে গেছে এরা? এখন গল্প হবে। বান্দারা কি লিখছে সুবি ভাই? তাওসিফ নাইম ঠিক আছে, জিহান হাসিব ঠিক আছে, আতিক আরাফাত একটা আনসার লিখেছো, নাজবুল হোসেন ঠিক আছে। ঠিক আছে, বাহ্যিক উদ্দীপনা, আমরা দুটো হরমোনের কথা বলেছি। একটা হচ্ছে দেহের বৃদ্ধির জন্য বৃদ্ধি হরমোন আসে, নাম হচ্ছে গ্রোথ হরমোন। আর একটা হচ্ছে যদি রক্ত চলে যায় আমাদের শরীরে রক্ত লাগে,
তখন যে হরমোন আসে এটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন আসলে এরিথ্রোসাইট তৈরি করে। পয়েটিন হচ্ছে হরমোন বা যে তৈরি করে। পয়েসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। তাহলে হেমাটোপয়েসিস বলে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করি কখনো, আনসার কি হবে? হেমাটোপয়েসিস। কামরুজ্জামান স্যার হচ্ছে হেমাটোলজি স্পেশালিস্ট। হেমাটোলজি স্পেশালিস্ট মানে কি? রক্তরোগ বিশেষজ্ঞ। তাহলে হিম মানে কি? হিম মানে হিমোগ্লোবিন না, হিম মানে হচ্ছে রক্ত। তাহলে হেমাটোপয়েসিস মানে কি? রক্ত পয়েসিস করা। পয়েসিস মানে হচ্ছে তৈরি। তাহলে হেমাটোপয়েসিস প্রক্রিয়া কি হয়? হিম তৈরি হয়। হিম মানে হচ্ছে রক্ত, রক্ত তৈরির প্রক্রিয়াকে বলে হেমাটোপয়েসিস। ক্লিয়ার? ওকে, আমরা মিশিয়ে দিই। এই হচ্ছে ম্যাপ। এই ম্যাপে আমরা যদি যাই তাহলে আমরা এলডোরাডো খুঁজে পাবো। এলডোরাডো কি? অ্যামাজনের ভেতরে হচ্ছে এক স্বর্ণের রাজ্য। এখানে এলডোরাডো, প্রধান কাজ এখানে বিভাজন বা এম দশা। এইটা একটা, এটা একটা, এটা হচ্ছে G1, এটা হচ্ছে S দশা, এটা হচ্ছে G1 দশা, এটা হচ্ছে S দশা, আর এটা হচ্ছে G2 দশা। রাইট? মানুষের মতো একটা ছবি হয়েছে না? ওকে, এখন আমরা গল্প শুনবো। এটার নাম কি ছিল? সেল সাইকেল, রাইট? তার প্রশ্ন হতেই পারে যে একটা কোষের ভেতরে যে ঘটনাগুলো ঘটছে, কোষটা যে কোষ বিভাজনে যাবে, সিদ্ধান্তটা কে নিবে? সিদ্ধান্তটা নিবে হচ্ছে কোষের ভেতরে কোষের বাবা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোষ বিভাজন করবে, কোষের ভেতরে একটা প্রোটিন, সে হচ্ছে কোষের বাবা বা সে সিদ্ধান্ত নিবে, তার নাম কি? দেখো, এর নাম হচ্ছে সাইকেল, সেল সাইকেল। তাহলে আমরা জানি প্রোটিনের নামের শেষে ইন থাকে, তাহলে সাইকেলের নামের শেষে যদি ইন করি তো নাম হয়ে যায় সাইক্লিন। এটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই প্রোটিনটা কোষের ভেতরে থাকে, এই প্রোটিনটা সিদ্ধান্ত নেয় কোষ বিভাজন শুরু হবে কি হবে না। ক্লিয়ার? এখন তাহলে আমরা এখন এই ধাপে কি ঘটে পরীক্ষায় আসে, এই ধাপে কি ঘটে, এই ধাপে কি ঘটে এটা জানবো কৌশলে, গল্পাকারে। তাহলে আমরা লিখি হচ্ছে G1। ধরা যাক G1 হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। বিয়ের সিদ্ধান্ত কার বিয়ের সিদ্ধান্ত? কোষের বিয়ের সিদ্ধান্ত। এরপর হচ্ছে এস দশা। এস দশা কি? এটা হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। বিয়ের সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে বাজার করতে হবে, বিয়ের বাজার। দুই, এস দশা মানে কি? এস দশা হচ্ছে রান্না বান্না। রান্না বান্না বাজার করে নিয়ে এসে এখন রান্না বান্না করতে হবে না? করতে হবে না সুফি ভাই? রান্না বান্না হইলো, এরপর বর আসবে, বর আসার পর কবুল বলতে হবে, মেয়েকে বিদায় দিতে হবে। তাহলে এরপর হচ্ছে G2 দশা। G2 দশা মানে হচ্ছে কবুল বলা, লিখলাম না আমি এটা, মানে জাস্ট বিদায়। বিয়ের সিদ্ধান্ত এবং বাজার করা হলো এখানে। পরের ধাপে গিয়ে রান্নাবান্না করা হলো, তারপরের ধাপে গিয়ে মেয়েকে বিদায় দেওয়া হলো। ঠিক আছে? গল্পটা সুন্দর কিনা? বলিনি তো এখনো। ওকে, এই হচ্ছে একটা কোষ। ঠিক আছে? কোষটা বিভাজিত হবে, এই কোষ এই কোষ। বিভাজিত হওয়ার আগে এ যাবে কোথায়? প্রস্তুতিতে। প্রস্তুতি মানে হচ্ছে এই দশাটা।
এখন ধরা যাক এই গোলটা একটা কোষ, ঠিক আছে, সাইড আমি লিখলাম এটা একটা কোষ। এখন ওই যে একটা মেয়ের বিয়ে হবে কি হবে না, এইটা কার চিন্তা? বাবার, মায়ের, ন বয়ফ্রেন্ডের, গার্লফ্রেন্ডের? না। একটা মেয়ের বিয়ে হবে কি হবে না এই চিন্তা কিন্তু তোমার মার না। তোমার মা তোমার এনে চিন্তা করছে না, কারণ বিয়ে দিলে তো মেয়ে চলে যাবে, এটা কষ্টের ব্যাপার। এটা তোমার বাবারও না, তোমার বাবা ব্যস্ত, মেয়ের সামনে আছে, এটা ভালো লাগতেছে। বিয়ের চিন্তা হচ্ছে সব থেকে বেশি তোমার নিয়ে পাশের বাসার কার? আন্টি। তাহলে পাশের বাসার আন্টি ছুটে চলে আসছে কোথায়? এই বাড়িতে বা এই কোষকে, কোষের গায়ের উপরে এসে বলতেছে, নক করতেছে, ভাবি ভাবি আপনার মেয়েকে বিয়ে দিবেন না, ও তো এসএসসি পাস করবে 2 দিন পর, রাইট? তাহলে ভাবির চিন্তা। তাহলে এখন বলেন তো, ভাবি কি নিজের বাড়ির? না। অন্য বাড়ির না? অন্য বাড়ির মানে কি? অভ্যন্তরীণ না বাহ্যিক? বাহ্যিক। তাহলে বাহ্যিক যদি হয়, যদি জিজ্ঞেস করি, তাহলে বাহ্যিক উদ্দীপনাকে পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির আন্টি। তাহলে পাশের বাড়ির আন্টিরা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তোমরা তো জানোই বাহ্যিক উদ্দীপনা কারা। হরমোন, 2 ধরনের হরমোন পড়াইলাম, গ্রোথ হরমোন আর হচ্ছে এরিথ্রোপয়েটিন, 2টো পড়িয়েছি। তো এরা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আন্টি এসে বলতেছে যে আপনার মেয়ের তো 2 দিন পর এসএসসি পরীক্ষা, বিয়ে দিবেন না? অনেক বড় তো হয়ে গেল, এখন যে সময় খারাপ, ফেসবুকের সময়, রাইট? আন্টি আসলো, এসে কোষের এই গায়ে বসলো। এখন কোষটা যদি আন্টিকে না ঢুকতে দেয়, আন্টিকে যদি এই কোষটা ভেতরে না ঢুকতে দেয়, তাহলে কিন্তু আন্টি জীবনেও বলতে পারবে না আপনার মেয়ের বিয়ে দেন, বয়স হয়ে গেছে। তাহলে ভেতরে ঢুকতে দিলে সে বলতে পারবে। এখন ভেতরে যে ঢুকতে দেয়, তাহলে তো আগে গায়ে লাগতে হবে। আসলো, এসে গায়ে লাগলো। গায়ে লাগা মানে এর একটা জায়গা আছে, এখানে নির্দিষ্ট জায়গা আছে, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না। এরিথ্রোপয়েটিন হরমোন যেটা কিডনি থেকে বের হয়েছে, ওটা কিন্তু কোথাও যায় নাই। ও তো মাথার ভেতরেও যাইতে পারতো, কিন্তু মাথার ভেতরে যায় না, হয়ে গেছে খুলিতে। ও তো যাইতে পারতো আঙুলে, আঙুলে যায়নি, ঘুরছে কিন্তু সব জায়গাতে, কিন্তু তাকে গ্রহণ করছে কে? রিসিভ করছে কে? লম্বা লম্বা অস্থিগুলা এবং চাপা অস্থিগুলা, রাইট? তাহলে এই সব জায়গায় রিসিভ করার জন্য একটা করে জায়গা থাকে, এই জায়গাটাকে বলা হয় রিসেপ্টর। রিসেপ্টর যে রিসিভ করে, রিসিভ করা মানে কি? গ্রহণ করা। তাহলে রিসেপ্টর মানে কি? যে গ্রহণ করছে, তার নাম হচ্ছে গ্রাহক। তাহলে কোষের গায়ে কি থাকে? রিসেপ্টর বা গ্রাহক। গ্রাহকে যখন পাশের বাসার আন্টি, পাশের বাসার আন্টি যখন আসে, তখন এই রিসেপ্টরগুলোতে যুক্ত হয়। যুক্ত হলে এই কোষটা বুঝতে পারে পাশের বাসার আন্টি এসে নক করতেছে, মেয়ের বিয়ে দিতে হবে। ওকে, শেষ। এখন বিয়ের সিদ্ধান্তের ব্যাপার তো আর আন্টির না, আন্টি শুধু একটু উদ্দীপনা দিল, বাহ্যিক উদ্দীপনা। ভেতরে তখন কি হবে? বাপ। কিন্তু পাশের বাসার আন্টি যখন আসে, এসে এই কথাটা কি কখনো বাড়ির বাবাকে বলে? কারে বলে? মাকে বলে। তাহলে মাকে যদি বলে, তাহলে মার কাছে আগে খবরটা যাবে। এরপর মা করবে কি? বাবার কাছে যাবে, গিয়ে ফিস ফিস করে কথা বলো। শব্দটা দেখো, ফিস ফিস করে কথা বলে। ওকে, যে আপ্পা, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেন। আপ্পা মানে কি? ওগো, ওগো মেয়ে বড় হয়ে গেছে, সবাই তো ফিস ফিস করছে, সবাই তো বলছে, এখন মেয়ে বিয়ে দেন। তাহলে প্রথমে হচ্ছে একটা বাবা লাগবে। বাবা মানে কি? কোষ চক্রের বাবার নাম হচ্ছে একটা প্রোটিন, তার নাম হচ্ছে সাইক্লিন। আচ্ছা, আজকে আমি একটু সময় নিচ্ছি, ধীরে পড়াচ্ছি, এর কারণ আছে। আজকে একটু বোঝো, পরের দিন থেকে আমরা খুব স্পিডি পড়বো, ঠিক আছে? 2, মাও আছে। মার নাম তাহলে কি হবে? তোমরা তো জানো যে মায়েরা সন্তানকে কিংবা বাবাকে রান্না বান্না করে খাওয়ায়, তাহলে মার উপর আমরা ডিপেন্ডেন্ট, ঠিক কি না? তাহলে এই হরমোনটার নাম, এই এনজাইমটার নাম হচ্ছে বাবা ডিপেন্ডেন্ট এনজাইম। বাবা তো মায়ের উপর ডিপেন্ডেন্ট, তাহলে মায়ের নাম হচ্ছে, মায়ের নাম হচ্ছে সাইক্লিন
ডিপেন্ডেন্ট এনজাইম, ছোট করে বলা হয় সিডিকে। এইটা দেখো সিডিকে, আমি এটা মিশাই দিলাম। সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কাইনেজ কি জিনিস বলছি আমি। এখন মার কাছে আন্টি বলছে, আন্টি এখন গেছে কি বাবার কাছে, বাবাকে গিয়ে বলছে, বাবার সাথে এখন যুক্ত হলো কে, সিডিকে। বাবা এবং মা যুক্ত হওয়ার পর মা বাবাকে ফিস ফিস করে বলছে, ফিস ফিস করে বলছে যে পাশের পাশের ভাবি এই কথা বলতেছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, ফিস ফিস করে বলছে। তাহলে আমি এটা মিশাই দিলাম এখন। এক, ফিস ফিস করে বলছে, ফিস ফিস মানে হচ্ছে ফসফোরাইলেশন। দেখো ফিস ফিস করে বলা, তাহলে ফসফোরাইলেশন শব্দটা দেখো, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট, মনে হচ্ছে ফসফেট মানে হচ্ছে পি। পি কোথায় আছে এরকম, এ টিপি, এই যে এর মধ্যে এটিপি আছে। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাহলে এটা হচ্ছে অ্যাডিনোসিন, এ একটা ফসফেট, এ একটা ফসফেট, এ একটা ফসফেট। তাহলে 3 নম্বর যে ফসফেটটা আছে এডিনোসিনের সাথে, এই ফসফেটটা যে বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে, এই বন্ধনীটা যদি আমরা কোনোভাবে ভেঙে ফেলি, এখান থেকে প্রচুর পরিমাণ শক্তি বের হয়। এই শক্তিটা দ্বারা একটা বিক্রিয়া চলে। তাহলে মা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এক ধরনের এনজাইম। সে কি করে, ফসফোরাইলেশন করে, কাকে, বাবাকে। তাহলে বাবাকে সে শক্তি দিচ্ছে, ঠিক কিনা? কিভাবে, একটা এটিপিকে ভেঙে ফেলায়, ভেঙে ফেলে এটা তখন এডিপি হয়ে যায়, ডাইফসফেট হয়ে যায়। এটা থাকে আর এটা থাকে, ডাইফসফেট। তাহলে একটা ফসফেট বের হয়ে গেল, ওটা বাবার সাথে যুক্ত হলো, আর শক্তি বের হলো। শক্তিটা দ্বারা বাবা এখন ত্বরান্বিত হবে যে মেয়ের এখনই বিয়ে দিতে হবে, চলো বাজারে যাই। তো কাইনেজ কেন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কেন? কাইনেজ, কাইনেজ আসে কাইনেসিস থেকে। কাইনেসিস মানে হচ্ছে গতি বা মুভমেন্ট। গতি মানে হচ্ছে গতিশক্তি। এই যে এর ভেতরে যে স্থিতিশক্তিটা ছিল এখানে, যদি এটা ভেঙে যায়, যে শক্তিটা বের হচ্ছে, এটা গতিশক্তি। বুঝতে পারছো? তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই এনজাইমের কাজ হচ্ছে ঘুরে বেড়াচ্ছে যে এটিপিগুলো শরীরের ভেতরে, এটিপিটাকে ভেঙে দেয়, ভেঙে ওখান থেকে শক্তি বের করে, করে ওটা বাবার গায়ে দিয়ে দেয়। বোঝা গেছে? শেষ। তাহলে আমরা এটা বেসিকটা মুছে ফেলি। 1 নম্বর হচ্ছে বাবা তৈরি হয়, সাইক্লিন প্রোটিন। এরপর হচ্ছে মা এসে বাবাকে ফসফোরাইলেশন করে। তাহলে এখন বাবা সিদ্ধান্ত নিল কোষ বিভাজন হবে। তাহলে এখানে দুটো ঘটনা ঘটলো। 1, সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি হলো। 2, সাইক্লিনকে ফসফোরাইলেশন করলো কে, সিডিকে বা মা। করার পর সিদ্ধান্ত নিল যে কোষ বিভাজন হবে। টিস্যু দেখি। ওকে, অনেকক্ষণ এই বিষয় নিয়ে বললাম। সাইক্লিন তৈরি হয়, সিডিকে সাইক্লিনকে ফসফোরাইলেশন করে। করার পর এখন বাবা সিদ্ধান্ত নিল, ঠিক আছে এবার আমি মেয়ের বিয়ে দিব। মেয়ের বিয়ে দেওয়ার জন্য তাহলে কি করতে হবে, চলো বাজারে যাই। ব্যাংক ব্যালেন্সে যা টাকা পয়সা ছিল সব ভেঙে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার সময় মা তাকে 3টা লিস্ট ধরাই দিল। কয়টা? 3টা। 1, 2, 3। 1, 2, 3। প্রথম লিস্টটা কি, যে বাজারে গিয়ে মেয়ের বিয়ে হবে, মাংস নিয়ে আসেন। মাংস লাগবে না? মাংস মানে কি, প্রোটিন। ক্লিয়ার? 2 নম্বর, শুধু মাংস নিয়ে আসলে হবে? বাজার থেকে আপনি এক কাজ করেন, বিয়ের কার্ড নিয়ে আসেন। কারণ রান্না করার পর তো মানুষকে দাওয়াত দিতে হবে, তারা এসে খাবে, ঠিক না? কার্ড, কার্ড মানে কি, বার্তা বা খবর বা মেসেজ। তাহলে মেসেজ কথাটা আসার সাথে সাথে আমাদের মাথায় চলে আসলো মেসেঞ্জার। মেসেঞ্জার কথাটা যখনই চলে আসলো, তখন আমাদের মাথায় চলে আসলো মেসেঞ্জার আরএনএ। তাহলে আমরা মেসেঞ্জার কথাটা এখন বাদ দিই, আমরা আরএনএর কাছে যাই। বলতেছে আপনি আরএনএও নিয়ে আসেন। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে
মাংস নিয়ে আসেন, আর একটা হচ্ছে বিয়ের কার্ড নিয়ে আসেন। বিয়ের কার্ড মানে হচ্ছে আরএনএ, মেসেঞ্জার আরএনএ না, শুধু আরএনএ। এরপর তৃতীয় আরেকটা জিনিসের কথা বলছিল, রাইট? তৃতীয় জিনিসটা কি? মেয়ের যদি আমি বিয়ে দেই, তাহলে মেয়ে যে জিনিসটা নিয়ে যেন তার স্বামীর বাড়িতে যেতে পারে, বাবার বাড়ি থেকে বা মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেতে পারে। কি নিয়ে যাবে? আমরা যখন একটা কোষকে নতুন দুটো কোষে বিভাজন করি, তাহলে এই কোষ থেকে এদের কাছে কি দিই? এই কোষের ভেতর যা আছে, যে খবরগুলো আছে, এই খবরগুলো আমরা এর ভেতরে দিই। মানে এখানে ডিএনএ, এর মধ্যে ডিএনএ দিই। একটা জিনিস আমরা সব সময় দিব, সেটা হচ্ছে ডিএনএ। মা কোষের ডিএনএ যেন সন্তানের মধ্যে চলে যায়। তাহলে মেয়েকে দেওয়ার জন্য 3 নম্বর লিস্ট সেটা, যে ডিএনএ দিতে হবে, এর আপনি কাঁচামাল নিয়ে আসেন। আমরা বাড়িতে একটা ডিএনএ বানাবো, ঠিক আছে? তাহলে এবার চলে আসি এই ধাপে। তার আগে বলি, তাহলে বাবা তৈরি হয়েছে, মা বাবাকে হসপিটালাইজেশন করছে, লিস্ট দিছে, লিস্টের মধ্যে কী বলছে? মাংস নিয়ে আসেন, বিয়ের কার্ড নিয়ে আসেন, আর হচ্ছে কিছু কাঁচামাল নিয়ে আসেন, যেটা আমি সন্তানের সাথে দিতে পারবো, ঠিক আছে? এখন হঠাৎ করে বাবা সিদ্ধান্ত নিচ্ছে, না আমি মেয়ের বিয়ে দেবো না। নিতে পারে না। 2 দিন পর পরীক্ষা বা 1 সপ্তাহ পর পরীক্ষা, আমি 1 সপ্তাহ রাখি, 1 উইক, 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর মেয়ের পরীক্ষা, মেয়ে পরীক্ষা দিক, দেন সে বিয়ে করবে। তার মানে 1 সপ্তাহ বিভাজনটা আটকে যাবে, 1 সপ্তাহ পর বিভাজন হবে, ঠিক না? কিংবা 1 সপ্তাহ পর এই ধাপ হবে, তাহলে এই ধাপটা তখন আটকে থাকতেছে 1 সপ্তাহ। এখন দেখা গেল যে 1 সপ্তাহ না, আসলে 1 বছর আছে পরীক্ষা, করোনা ইফেক্ট চলছে, যে 1 বছর পর বিয়ে দিব। তাহলে এই ধাপটা তখন কতদিন চলতে পারে? 1 বছর। আবার এমনও সিদ্ধান্ত নিতে পারে, আমি আমার মেয়েকে বিয়ে দিব না, আজীবন আমার কাছে থাকবে। মেয়ে বলতে, ঠিক আছে বাবা, আমি আপনাদের বাসাতে থাকবো, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। তাহলে 3 নম্বর হচ্ছে আজীবন। তাহলে প্রশ্ন হচ্ছে, জীবন দশা কতদিন থেমে থাকতে পারে? 1 সপ্তাহ, 1 বছর, আজীবন। তাহলে আজীবন যদি থেমে থাকে, জীবন দশা যদি চলতে থাকে, এই কোষটার প্রস্তুতি নিতে পারবে? পারবে না। কোষটা যে প্রস্তুতি না নিতে পারে, কোষটা বিভাজিত হবে পরে? হবে না। কোষটা যে বিভাজিত না হয়, কোষটা তখন স্থায়ী কোষ না ভাজক কোষ? স্থায়ী কোষ। বিভাজন আর হতে পারছে না। ভাজক কোষ মানে যে বিভাজিত হতে পারে। স্থায়ী কোষ। স্থায়ী কোষ কথা আসলে তখন আমাদের মাথায় কি চলে আসে? স্নায়ু। স্নায়ুগুলো বিভাজিত হয় না। যে স্নায়ু বিভাজিত হতো, তাহলে আমাদের কিন্তু মাথাটা অনেক বড় হয়ে যেত। পেশি কোষ, এই যে পেশি, তাহলে পেশি কোষ বিভাজিত হয় না। কিডনি একবার তৈরি হয়ে গেছে, ওটার বিভাজিত হয় না। এই জন্য কিডনি যদি একবার ড্যামেজ হতে শুরু করে, এটার ভালো হচ্ছে না। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে যে কোষগুলো আছে, এগুলো তো পেশি, তাহলে এগুলার বিভাজিত হতে পারে না। তাহলে একবার যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে কি আর হৃৎপিণ্ড ভালো হবে? তাহলে যা ক্ষতি একবারই হয়ে গেল। স্ট্রোক একবার করলে যা ক্ষতি হবার একবারই হয়ে গেল। এরা আর বিভাজিত হয় না। তাহলে তাদের ক্ষেত্রে কি ঘটে আসলে? এই যে জীবন দশাটা 1 বছর, জীবন দশাটা আজীবন আটকে থাকে। বুঝতে পারছো? এদিকটা যাওয়ারই দরকার নাই, কারণ আমি বিভাজিত হব না। আমি কেন এই ধাপগুলো করব? ঠিক না? ওকে, ঠিক আছে। এটা আর একটু নিচে লিখি। এবার হচ্ছে এস দশা। এস মানে হচ্ছে সিনথেসিস। বেসিকটা দেখো, সিনথেসিস। সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা, তৈরি হওয়া। তোমরা তো জানো যে সিনথেসিস শব্দটা তোমাদের বইয়ে লেখা আছে সংশ্লেষণ করা। সংশ্লেষণ মানে কি? কোনো একটা কিছু ছিল, ওখান থেকে তৈরি করে ফেললাম। ক্লিয়ার? তাহলে সিনথেসিস মানে তৈরি করা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাজার থেকে 3টা জিনিস নিয়ে এসেছিল, কোনটা তৈরি করবো? দেখো, এটাই কিন্তু কাঁচামাল, ঠিক না? তাহলে কিসের কাঁচামাল ছিল? ডিএনএর কাঁচামাল। তাহলে এখানে কি হবে? ডিএনএর কাঁচামালগুলো দ্বারা আমরা ডিএনএ তৈরি করব। ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি? অনুলিপন বা রেপ্লিকেশন। তাহলে প্রশ্ন হতে পারে, ডিএনএ তৈরি হয় কোন দশায়? এস দশায়। ডিএনএ অনুলিপন হয় কোন দশায়? এস দশায়। ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়? এস দশায়। ক্লিয়ার? এখন আপনি শুধু ডিএনএ তৈরি করবেন, এর সাথে কি মশলা দিবেন না? শুধু ভাত রান্না করে আপনি বিরিয়ানি বানাইতে পারবেন? ভাতের সাথে কি দিতে হবে? মশলা দিতে হবে। তাহলে মশলা মানে কি? মাংস দিতে হতে পারে। মাংস মানে কি? যে প্রোটিন। তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে প্রোটিনটা আসলে কি কাজে লাগে, তোমরা তো জানো যে এনজাইম, হরমোন, এরা সাধারণত হচ্ছে প্রোটিন। হরমোন সব প্রোটিন না হলেও এনজাইমগুলো সবাই প্রোটিন, প্রোটিন দ্বারা তৈরি।
তাহলে এই প্রোটিনটা কি করবে? এনজাইম তৈরি করবে। বিভিন্ন ধরনের এনজাইম আছে, আমি নাম বলছি, তোমরা মনে রাখবা না। হেলিকেজ এনজাইম, টোপো আইসোমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম। এই এনজাইমগুলো কি করবে? এই যে ডিএনএ তৈরি হচ্ছে, এগুলাকে তৈরি করতে সাহায্য করবে। তাহলে বুঝতে পারছো যে এই প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে এনজাইম তৈরি করে, এনজাইম তৈরি করে ডিএনএ তৈরি করতে সাহায্য করে। ওকে, তাহলে এখানে কিন্তু আমি একটা কোশ্চেন মিস করে আসছি, সেটা হলো যদি জিজ্ঞেস করে এখন আরএনএ তৈরি হয় কোন দশায়? কোন দশায়? এই যে দেখো আরএনএ এখানে তৈরি হয়েছে। বাজার থেকে গিয়ে মেসেজটা বা ওটা তো একবার লিখে নিয়ে আসে, বাড়িতে এসে তো আর কলম দিয়ে লেখে না, লেখে নাকি? তাহলে বাজারে এটা তৈরি হয়ে গেছে। আরএনএ হচ্ছে জি1 দশায় তৈরি হয়, ডিএনএ হয় এস দশায়। ঠিক আছে, শেষ। আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি। এই দশায় আর কিচ্ছু ঘটে না, খুব সহজ এটা। এবার হচ্ছে জি2 দশা। জি2 দশায় কি ঘটে? আমি কিন্তু এটা শেষ করে প্রশ্ন করব। 1 নম্বর হচ্ছে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রান্না বান্না দশা। তাহলে জি2 দশাটার নাম কি ছিল মনে আছে সুবি ভাই? জোরে বলেন। বিদায়। তাহলে এখন হচ্ছে মেয়ের বিয়ে হয়ে গেল এই দশায় এসে, রান্না বান্না হয়ে গেছে, আত্মীয় স্বজন আসছে, খেয়ে দিয়ে ফেলছে, বিয়ে। তাহলে বিয়ের পর প্রথম যে চিন্তাটা মাথায় আসবে সেটা হচ্ছে মেয়েকে এখন শ্বশুর বাড়ি পাঠাতে হবে। ঠিক না সুবি ভাই? ওরা কি বুঝতে পারতেছে? এই কমেন্টে একটু জানাও তোমরা বুঝতে পারছো কি না। তোমাদের বলা হয়নি, কিছু নির্দেশনা আছে লাইভ ক্লাসের। 1 নম্বর নির্দেশনা হচ্ছে ইন্টারপার্সোনাল কমেন্ট করা যাবে না। একজন কমেন্টের মধ্যে যাহা ইচ্ছা তাহা বলুক, ভুলেও সেই কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে না। তুমি যদি ভালো না লাগে দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাও, এক কাজ করো, হেডফোনটা লাগাই দিয়ে শুয়ে পড়ো, এটা করতে পারো। বাট আরেকজনের সাথে কমেন্ট করা যাবে না। তুমি যদি ওখানে জড়াই পড়ো তাহলে দেখবো ঝগড়া লাগবে। গতবার এটা হয়েছিল যে দেখা যাচ্ছে যে ইন্টারকালিশন হয়ে যাচ্ছে দুজনের মধ্যে, না শিখতে পারছো না তখন অ্যাটেনশন দিতে পারবা, তাহলে এটা করা যাবে না। যারা এটা করবা আমি মার্ক করে রাখবো, পরবর্তীতে আমরা ট্রাই করবো তাদেরকে কোর্স আউট করে দিতে। আমাদের তো অনেক মানুষের দরকার নেই। এইটা একটা। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। তোমাদের অনেকে নেট প্রবলেম হচ্ছে, গ্রামে আছো, ঠিকঠাক নেট পাচ্ছ না, একটু দেখার পর আবার হয়ে যাচ্ছে, তারা পরবর্তীতে দেখে নিবা, বাট চেষ্টা করো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। আজকে যে ক্লাসটা হচ্ছে, আগামীকাল ক্লাস শুরুর আগে 10:30টায় যদি ক্লাস হয় তাহলে 10:20 আমরা পরীক্ষা নিব। 5 মিনিটে 10 থেকে 15টা কোশ্চেনের আনসার করতে হবে। আমি যা পড়াবো, আমি যেদিন পড়াবো তার আগের ক্লাসে পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া তোমরা এখান থেকে আগাইতে পারবো না। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো একটা টপিক যদি মনে হয় রাজীব ভাই এই টপিকটা আপনি খুব কঠিনভাবে বোঝাইতেছেন, সাথে সাথে বলে দেওয়া। আমি চেষ্টা করবো ওইটাকে নতুন করে পরের দিন আরও গল্প আকারে পড়াইতে। আর আজকে একটু স্লো পড়াচ্ছি এই জন্য যে আজকে তোমরা অনেক প্রথম, আর অনেকেই আছো যারা কিচ্ছু বোঝো না, অনেকেই আছো অনেক বোঝো, তো তাদের বেসিকটাও লাভ হচ্ছে, যারা কিচ্ছু বোঝে না তাদেরও লাভ হচ্ছে। ঠিক কিনা সুজি ভাই? ওকে, ঠিক আছে। এই জি2 দশা, জি2 দশায় প্রথম কি ঘটনা ঘটবে? দেখো বিয়ে হয়ে গেল, তাহলে বিয়ে হওয়ার পর বরের বাড়িতে মেয়েকে বিদায় দিতে হবে, ঠিক না? তাহলে বিদায় দিতে হলে বাবা এখন একটা হচ্ছে গাড়ি নিয়ে যাবে, ঠিক না সুবি ভাই? গাড়ি মানে হচ্ছে কার। গ্রাম অঞ্চলে তো কার না, মাইক্রো, ঠেসাঠেসি করে যেন সবাই ওখানে বসতে পারে, তাহলে একটা মাইক্রো লাগবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে বরের হাত ধরে মেয়ে যাবে কোথায়? শ্বশুরবাড়িতে? না, হানিমুনে যাবে। বাচ্চা পয়দা করতে হবে তো, বাচ্চা পয়দা মানে কি? কোষ বিভাজন, ঠিক না? তাহলে হানিমুনে যেতে হবে। তাহলে হানিমুনে যদি যায় তাহলে তারা বাড়ি থেকে ক্যাশ টাকা নিয়ে যাবে, না কক্সবাজার কিংবা হচ্ছে সুইজারল্যান্ডে গিয়ে ওখানে কাজ করবে, কাজ করে করে প্রত্যেকদিন টাকা ইনকাম করে হানিমুনে থাকবে?
কি করবে? ক্যাশ টাকা নিয়ে যাবে। ক্যাশ টাকা মানে কি? এটিপি। যখন ইচ্ছা তখন ব্যবহার করা যায়, এটিপি। ক্যাশ টাকা মানে তো শক্তি, ঠিক না? তাহলে এটিপি লাগবে। তাহলে বাবা এখন করবে কি, জামাই এবং মেয়েকে এটিপি দেবে যে এই শক্তিগুলো নিয়ে যাও, কোষ বিভাজনের সময় যতগুলো লাগবে এখনই তোমরা নিয়ে যাও এগুলো। 3, সমস্যা পাচ্ছে এই জায়গায়। সেটা হলো মেয়ে যাইতে চাচ্ছে না, ঠিক মুহূর্তে মাইক্রোতে যখন উঠবে মাইক্রোতে যেতে যাচ্ছে না। তখন মেয়েকে সাহস কে দিবে? বাবা। বাবা তো কান্নাকাটি করছে। মা, মা তো অজ্ঞান হয়ে পড়ে আছে। চাচা চাচি, চাচা চাচির সাথে তো আমাদের ভালো সম্পর্ক থাকে না। কে? ফ্রেন্ড। ফ্রেন্ড এসে বলবে যে তোমাকে যেতে হবে হানিমুনে, কিংবা তোমাকে বরের হাত ধরে যেতে হবে। তাহলে কেন যেতে হবে? কারণ তুমি বয়স হয়েছে, তোমার তোমার তুমি মেচিউর হয়ে গেছো। তুমি মেচিউর হয়ে গেছো, ঠিক না? তুমি মেচিউর হয়ে গেছো, তুমি এখন যাও। তো ফ্রেন্ড যেহেতু বলছে তুমি মেচিউর হয়ে গেছো, যাও। যাও মানে কি? ঠেলে দিচ্ছে, প্রমোট করছে। প্রমোট। তাহলে ফ্রেন্ড হচ্ছে মেচিউর হয়েছো, ঠেলতেছে, প্রমোট করছে। তাহলে ফ্রেন্ড একটা ফ্যাক্টর। ফ্যাক্টর, মেচিউর, প্রমোট, ফ্যাক্টর। পুরো নাম হচ্ছে মেসুরেশন। প্রমোট থেকে হচ্ছে প্রমোটিং, মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ছোট করে বলা হয় MPF। ক্লিয়ার? তাহলে মেসুরেশন ফ্যাক্টর, প্রমোটিং ফ্যাক্টর তৈরি হতে হয়। এই ফ্রেন্ড ছাড়া কনে কিংবা বর হানিমুনে যেতে সাহস পাবে না, ভয় লাগতেছে, জীবনে প্রথম একটা ধাপ। তাহলে প্রশ্ন হতে পারে যে এই যে G2 দশা শেষ করার পরে তো এরা M দশায় প্রবেশ করে, কোষ বিভাজন দশা, ঠিক না? তাহলে এই দশা থেকে এই দশায় ঠেলে কে দিচ্ছে? এই ফ্রেন্ড, MPF। তাহলে যদি জিজ্ঞেস করে কোনটি তৈরি না হলে M দশা শুরু হবে না, কোনটি তৈরি না হলে G2 দশা M দশায় প্রবেশ করবে না? কোনটা? ফ্রেন্ড ছাড়া। মাঝে মাঝে বাপ মায়ের থেকে বড় হচ্ছে ফ্রেন্ড, ঠিক না? অবস্থার ক্ষেত্রে হয়ে যায়। আচ্ছা, এই একটা অবস্থা চলছে, কিন্তু কখনো যদি এমন হয় যে বিয়ে বাড়িতে কোনো একটা মেয়ে চলে আসছে, গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি, বিয়ের বাড়িতে একটা মেয়ে চলে আসছে, পেট উঁচু মানে হচ্ছে প্রেগনেন্ট, কিংবা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে এসে বলতেছে এই ছেলে আমার সর্বনাশ করেছে, ওর সাথে আমার বিয়ে হয়েছে আগে, আমি পুলিশে খবর দিছি, আপনারা বিয়ে দিবেন না। এখন তোমরা বলো তো এই বিয়েটা হবে? তাহলে G1 দশায় শুধু আটকে যেতে পারে না, G2 দশাও এসে হঠাৎ করে আটকে যেতে পারে। একবারে কোষ বিভাজনের আগ মুহূর্তেও সবাই তৈরি হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে M দশা যাবে না। তার মানে ওই যে ওইটা আইসা বলে যে আমার বিয়ে হয়ে গেছে, আপনারা কেন বিয়ে দিচ্ছেন? তাহলে ওই বিয়েটা হবে না। তাহলে আমরা এটাও লিখতে পারি G2 দশাও থেমে যেতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তাহলে আমি খুব দ্রুত বলে ফেলি, দেন আমি কোশ্চেন করব দুইটা। তাহলে G1 দশা কী হবে? বাবা তৈরি হবে। সেল সাইকেলের বাবার নাম কি? সাইক্লিন। সাইক্লিন কি? একটা প্রোটিন। বাবাকে কে ফসফোরাইলেশন করবে? একটা এনজাইম, নাম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ফসফোরাইলেশন যদি করে তাহলে বাবা সিদ্ধান্ত নেয় কিসের? কোষ বিভাজনের। তাহলে সিদ্ধান্ত কোন দশায় নেওয়া হয়? G1 দশায়। নেওয়ার পর বাবা কি করে? প্রোটিন তৈরি করে, RNA তৈরি করে, DNA তৈরি করে, ডিএনএর কাঁচামাল। তাহলে G1 দশায় প্রোটিন তৈরি হয়, RNA তৈরি হয় এবং DNA তৈরির কাঁচামাল তৈরি হয় G1 দশায়। এরপর এই দশাটা 1 সপ্তাহ, 1 বছর কিংবা আজীবন থেমে যেতে পারে। ক্লিয়ার? এরপর যদি এটা না থামে কিংবা 1 সপ্তাহ পর আবার রান করছে, তাহলে এই দশায় কি হবে? RNA তো অলরেডি তৈরি হয়েছে, ডিএনএর কাঁচামাল পাইছি, তাহলে ডিএনএটা আমরা রান্না করব, ডিএনএ তৈরি করব, ডিএনএ অনুলিপন। অনুলিপনের সময় কি করব? সাহায্য নিব কার? এনজাইমের। এনজাইম কি? প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলো কি তৈরি করে? আসলে এনজাইম তৈরি করে। শেষ। এবার চলে যাই আমরা G2 দশায়। G2 দশা মানে হচ্ছে বিদায়। বিদায় দশা কী হবে? প্রথমে বাবা মাইক্রো নিয়ে আসবে। মাইক্রো মানে হচ্ছে মাইক্রো টিউবিউল, নাম শুনেছো তোমরা? অনেকে আবার মাইক্রো ফিলামেন্ট বলে এটা ভুল করতে পারো। আমি বলি মাইক্রোর মধ্যে একটা টিভি দিছে মেয়েকে, যে টিভিটা আমি তোমাকে দিলাম। তাহলে মাইক্রো টিভি মানে হচ্ছে মাইক্রো টিউবিউল, এভাবে মনে রাখবো, মাইক্রো ফিলামেন্ট নয়। মাইক্রো টিউবিউল তৈরি
হয় না, মাইক্রোটিউবুলের আসলে কাঁচামাল তৈরি হয়। যাদের মাথায় প্রশ্ন আসছে এই জিনিসটা তৈরি করা লাভ কি, এই জিনিসটাই আসলে স্পিন্ডল তন্তু তৈরি করে। স্পিন্ডল তন্তু তোমরা তো জানো যে এরকম সুতার মতো ক্রোমোজোমরা করে কি, এগুলো ধরে ধরে দুই প্রান্ত থেকে মাঝে আসে, আবার মাঝখান থেকে দুই প্রান্তে যায় বিভাজনের সময়, জানো না? তাহলে মাইক্রোটিউবুল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হয়। ক্লিয়ার? তাহলে G2 দশার প্রথম জিনিস হচ্ছে মাইক্রোটিউবুল এর কাঁচামাল তৈরি হয়। 2, সমস্ত এটিপি তৈরি হয়। কোন এটিপি? হানিমুনের সময় যেগুলো ব্যবহার করবে। তাহলে কোষ বিভাজনের সময়কার সমস্ত এটিপি এখানে তৈরি হয়। দেন মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। ফ্রেন্ড, এইটা ছাড়া কখনো এটা কোষ বিভাজন দশায় যেতে পারবে না। আবার এমন হতে পারে যে এই দশায় এসে এটা থেমে যেতে পারে। এখন যদি থেমে যায় তাহলে ফ্রেন্ড আর তৈরি হবে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি থেমে যায় তাহলে কিন্তু এমপিএফ তৈরি হবে না। তাহলে এমপিএফ কখন তৈরি হতে পারে? তোমাদের আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা আনসার করবা, বেসিক খাটাবো। প্রশ্নটা হচ্ছে, দুটো কোষ দিই আমি, একটা হচ্ছে স্নায়ু G1 S G2, আর একটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু G1 S G2। আচ্ছা, তোমরা যে কমেন্টে আনসারগুলো করো এগুলো কিন্তু আমি খেয়াল রাখি। 1, 2 নম্বর হচ্ছে পরীক্ষায় যারা ভালো করবা তাদের জন্য আমাদের গিফট আছে। প্রথম যখন আমরা পরীক্ষামূলক শুরু করি 1 মাস, তখন আমি বলেছিলাম যে ফার্স্ট হবে আমরা তাকে পরের মাসে ফ্রি পড়াবো, একজনকে আমরা ফ্রি পড়াবো। কিন্তু একজন ছেলে একজন মেয়ে, 50 মার্কসের যে পরীক্ষাগুলো হয় বড় গ্রুপে তোমরা জানো, ওখানে একজন কিন্তু কন্টিনিউয়াস 3টা পরীক্ষায় টপ লিস্টে ছিল, আর একজন ছিল একদিন টপ লিস্টে, পাশাপাশি সে সেরা 10-এর মধ্যে সবসময় ছিল। মানে এরা দুইজনই, পাশাপাশি আরও অনেকে ভালো করেছিল 4-5 জন। তো আমরা সেরা 2জনকে নিয়েছি এই মাসে, তাদের কাছে আমরা কোনো পেমেন্ট নেইনি। এখন তোমাদের মনে কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাপার চলে আসে। আমি জানি অনেক গার্ডিয়ান এই ভিডিওটা দেখছে, তারপরেও বলি, সেটা হলো অনেকে আমাকে মেসেজ করেছো, ভাইয়া অর্ধেক টাকা দিব, ভাইয়া দিব না। তো আমি কেন তাদের রিপ্লাই দিই নাই, কিংবা কেন বলছি না অর্ধেক হবে না, 1 টাকা কম হলে হবে না, এটা বলার একটা কারণ আছে। আমি পড়াই, আমি কিন্তু বড় বড় কোচিং সেন্টারগুলোতে পড়াইতাম যখন মেডিকেল কলেজে পড়তাম। ঢাকায় আসার পর আমি একাই পড়াই। তো একটা সময় আমি খেয়াল করছি যে যাদেরকে আমি ফ্রি পড়াই প্রথম দিকে তারা অ্যাক্টিভ থাকে, কিন্তু পরের দিকে তারা অ্যাক্টিভ থাকতে পারে না, হয় আসছে না, আসলে পরীক্ষায় ভালো করে না। তো তোমরা জানো যে ডাক্তার হওয়ার যে সুবিধাটা সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজিটা বোঝা যায়। প্রথম যেটা সেটা হচ্ছে সে টাকা দেয়নি, এর জন্য তার একটা ডিপ্রেশন। সেটা হচ্ছে সবাই টাকা দিছে, সে ঠিকঠাক মন খুলে কথা বলতে পারে না, কনফিডেন্স কমে যায়। 1, 2 নম্বর হচ্ছে একদিন যদি পরীক্ষায় খারাপ করে সেভাবে ভাইয়া কী ভাববে, ফ্রিতে পড়াচ্ছে, রাইট? তখন আরও কনফিডেন্সটা কমে যায়, তখন সে আর পড়তে পারে না। একটা সময় সে ধীরে ধীরে কোর্স আউট হয়ে যায়। এটা দেখে আসা, প্রত্যেকবারই আমি দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 5 জন থেকে 10 জন ফ্রি হচ্ছে। তো আমি তোমাদের একটা অফার দিচ্ছি, গতবার তো আমি একজনের কথা বলছিলাম, এবার আমি 4 জনকে আগামী মান্থে ফ্রি পড়াবো। শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে পরীক্ষা যতগুলো হবে সব অ্যাটেন্ড করতে হবে, সেরা যারা হবা তাদের মধ্য থেকে আমি 4 জন খুঁজে বের করবো, তাদের রেগুলার ক্লাস করতে হবে, কমেন্টে রেগুলার আনসার করতে হবে। কমেন্টের আনসারের থেকে বেশি জরুরি হচ্ছে পরীক্ষায় ভালো করা। রেগুলার পরীক্ষায় 4 জনকে ফ্রি পড়াবো। এইটার একটা সুবিধা হচ্ছে, যদি সত্যি গার্ডিয়ানের টাকা নাই, দিতে পারছে না, লকডাউনের জন্য তোমার চিন্তা থাকে বাবা মার প্রতি, তাহলে তুমি তোমার বাবা মাকে এই গিফটটা দিতে পারো যে আমি এখানে সেরা 4-এ চলে যাব, সেরা 4-এ চলে গিয়ে আমি আগামী মান্থে বাবা মার কাছে কোনো টাকা নিব না। তাহলে 2টা লাভ, একটা হচ্ছে তোমাকে টাকাও দিতে হচ্ছে না, 2 নম্বর লাভ হচ্ছে তুমি সত্যি কিছু এখানে শিখতে পারতেছো। তুমি দেখবা যে 0 লেভেল থেকে টপ লেভেলে চলে যাওয়া। সো তোমাদের জন্য কিংবা শ্রদ্ধেয় গার্ডিয়ানদের জন্য আমি এইটা একটা সুযোগ দিলাম। 4 সংখ্যাটা খুবই কম, যদি খুব ভালো প্রিপারেশন তোমরা নাও, পরের বার আমি 4 থেকে 10 করে দেবো নেক্সট মান্থে। ঠিক আছে? ওকে, তাহলে টাকা কম নেওয়ার কথা বলবো না, বরং এইভাবে আসো, ফ্রিতে আসো। প্রশ্নটা আমি এটা মিশিয়ে দিই।
আমি বলেছি যে স্নায়ু বিভাজিত হয় না। আবার সেকেন্ডারি ভাজক টিস্যু আছে, এই ভাজক টিস্যুটাও বিভাজিত হয় না। ঠিক আছে, এটা আসলে স্থায়ী টিস্যু। এখন তোমরা আমাকে বলো তো, এটা তো একটা স্থায়ী টিস্যু বা স্থায়ী কোষ, এটা একটা স্থায়ী কোষ। সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে এক ধরনের স্থায়ী কোষ। এইটাতে মানে এই কোষগুলাতে তিনটা যে প্রস্তুতি পর্যায় আছে, G1, S এবং G2, কোন দশায় এসে থেমে যায়, যেহেতু সে আর কখনো বিভাজিত হবে না। আবার সেকেন্ডারি ভাজক স্থায়ী টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি মানে হচ্ছে যদি কখনো দরকার পড়ে তবে এরা বিভাজিত হতে পারে, তাছাড়া এরা বিভাজিত হয় না। উদ্ভিদে থাকে এটা, দরকার পড়লে বিভাজিত হতে পারে। আমি একটা ক্লু দিয়ে দিলাম। এখন বলো তো এর ক্ষেত্রে G1, S নাকি G2-তে গিয়ে থেমে থাকবে? তাহলে 1 নম্বরের পাশে এই তিনটার একটা লিখবা, 2 নম্বর লিখে এই তিনটার একটা লিখবা। তোমরা কমেন্ট করো, দেন আমি আনসার বলবো। এখনো কি লাইভ চলছে? এই লাইভ কেটে গেছে নাকি? সুই ভাই ওয়াজ লাইভ দেখাচ্ছে কেন? ওখানে কমেন্ট করতেছে না ওরা? আমি দেখতে পাচ্ছি না। আমার একটা ফোন দেন, পাশের রুম থেকে একটা ফোন নিয়ে আসেন। প্রশ্ন ছিল দুইটা, স্নায়ু এরা স্থায়ী কোষ, G1, S নাকি G2 দশায় গিয়ে থেমে থাকে, তার প্রস্তুতি পর্যায়টা বা ইন্টারফেস দশা। সেকেন্ডারি ভাজক টিস্যু এক ধরনের স্থায়ী টিস্যু, দরকার পড়লে বিভাজিত হয়। এদের ক্ষেত্রে G1, S নাকি G2-তে গিয়ে আটকে থাকবে? হ্যাঁ পেয়েছি, ঠিক আছে। আমি অন্য গ্রুপে গিয়ে লাইভ অন করেছি। এক ঘন্টা 13 মিনিট হয়েছে না? 1 ঘন্টা 14 মিনিট। ওকে, অনেকেই আনসার করছো, স্টুডেন্টের পরিমাণ বেশি হয়ে গেছে। আমি তোমাদের নাম বলতে পারলাম না, আমি ব্যাখ্যা দিয়ে দিই। সেটা হলো, স্নায়ু কখনোই বিভাজিত হবে না, তবে কিছু স্নায়ু বিভাজিত হয়। ওগুলো নিয়ে আমরা যখন মস্তিষ্ক পড়বো চেষ্টা করবো তখন এই বেসিকগুলো বলতে। এটা একটা, এটা একটা, এটা একটা। এ যদি কখনোই বিভাজিত না হয় তাহলে কি দরকার এখানে আসার, রাইট? লাস্ট পর্যন্ত হেঁটে যাওয়ার দরকার আছে? তাহলে এটা ঘটবে না। ওখানে যদি না হেঁটে যায় তাহলে এখানে যাওয়ার দরকার আছে? এখানেও যাবে না। তাহলে এখানেই সে থেমে গেল, স্থায়ীভাবে থেমে গেল। তাহলে স্নায়ুর ক্ষেত্রে G1 দশা চলতেই থাকে। সেকেন্ডারি ভাজক টিস্যু বা স্থায়ী টিস্যু, এরা হচ্ছে প্রয়োজনের সময় বিভাজিত হতে পারে। তাহলে সুবিধা কোনটা? এইটা আমি শেষ করে ফেলি, এটাও শেষ করে ফেলি, আমি G2 দশায় গিয়ে বসে থাকি। কতক্ষণ বসে থাকবো? যতক্ষণ MPF ফ্যাক্টর তৈরি হচ্ছে না। তাহলে আমি G2 দশায় গিয়ে বসে আছি, আমি হলাম সেকেন্ডারি ভাজক টিস্যু, প্রয়োজনের সময় বিভাজিত হব। তাহলে এই ক্ষেত্রে যে G2 দশা এখন হচ্ছে বিবাহ করে হানিমুনে, তাহলে জাস্ট ফ্রেন্ডরা চলে আসলে এসে বলতেছে চল। সো বুঝতেই পারছো যে এমপিএফটা তৈরির অপেক্ষায় থাকে G2 দশা। যখন দরকার হয় তখন এরা বিভাজিত হতে পারে। ঠিক আছে, একটা গাছ প্রস্থ বরাবর বাড়ছে, এখন গাছের ভেতরে একটা ছাগল গিয়ে কামড়ে খাইছে গাছটা। গাছের ত্বকেও তো ক্ষত তৈরি হলো, রাইট? তো গাছের ত্বকের নিচে, বাকলের নিচে যে কোষগুলো আছে, এরা সাধারণত স্থায়ী টিস্যু।
কিছু আছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো তখন বিভাজিত হবে, কারণ গাছটাকেও রক্ষা করতে হবে। মানুষের ইন্টারনাল বডি মানুষকে রক্ষা করছে, গাছের ইন্টারনাল জিনিসপত্র গাছকে রক্ষা করছে। শেষ। তাহলে তোমরা এটা বুঝতে পারছো। আমি শেষ করি এখন। সেটা হলো এই জায়গাটা, এম দশা। আমরা তো জানি এম হলো মাইটোসিস, আর মাইটোসিসে তো অনেক পর্যায় আছে। এখন তোমাদের যখনই বলে মাইটোসিসের পর্যায় কয়টা, তখনই তোমরা হুপহাপ ধুপধাপ করে বলো প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। জি না, এটা আসলে ধাপ না, দুইটা ধাপ। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। নাম দেখে বোঝা যাচ্ছে সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম। এটা আমাদের লাস্ট টপিক, ছোট টপিক। কাইনেসিস মনে আছে? কাইনেসিস কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট বা গতি, মুভমেন্ট বা গতি। তাহলে এই কোষে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা বিভাজিত হইল, এদিকে গেল অর্ধেক, এদিকে গেল অর্ধেক। এখন সাইটোপ্লাজম যেগুলো আছে পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তিটা তো মাঝ বরাবর ভাগ করতে হবে। তাহলে মাঝের সাইটোপ্লাজমগুলো এদিকে আসলো, এখানকার সাইটোপ্লাজমগুলো এদিকে চলে গেল। বুঝতে পারছো? তাহলে এদিকে গেল আর ওদিকে গেল, তাহলে সাইটোপ্লাজমটা ভাগ হয়ে গেল। এটা নাম হচ্ছে সাইটোকাইনেসিস। কিন্তু তার আগে তো নিউক্লিয়াসটাকে ভাগ করতে হবে। নিউক্লিয়াস হচ্ছে যেহেতু কেন্দ্র, কেন্দ্রকে বলা হয় কেরিয়ন। কেরিয়ন মানে সেন্টার, কেরিয়ন মানে হচ্ছে শক্তি, আবার কেরিয়ন মানে হচ্ছে প্রাণকেন্দ্র, অনেক কিছুই বলা হয়। তাহলে কেরিয়ন মানে আসলে নিউক্লিয়াস। কাইনেসিস মানেই তো হচ্ছে গতি বা মুভমেন্ট। তাহলে একটা নিউক্লিয়াস যখন দুইটা ভাগ হয়ে দুই প্রান্তে আসে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে আসলো, ও ওদিকে গেল, মুভমেন্ট হইল, কাইনেসিস হইল। কিসের কাইনেসিস হলো? নিউক্লিয়াস বা কেরিয়নের কাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে একটা কোষ তো দুইটা কোষে পরিণত হয়ে গেল। তাহলে এইটা তো মাইটোসিস। মাঝখানে কিছু জটিল প্রক্রিয়া আছে। তাহলে সাইটোকাইনেসিসটা বলবো না আমি, জাস্ট এটা ধাপটা নামগুলো দেখাই। এইভাবে মনে রাখবা। অনেকের প্রবলেম হয়ে যায়, মনে রাখতে পারো না, ধাপগুলো উল্টাপাল্টা করে ফেলো। তারা এইভাবে মনে রাখবা। প্রাইমারির, এদিকে দেখাই, প্রাইমারির প্রাইম মিনিস্টার, পিএম, প্রাইমারির প্রাইম মিনিস্টার অ্যাট, কোথায়? সাইটোপ্লাজমে। এভাবে মনে রাখবা। প্রাইমারির মানে হচ্ছে প্রোফেজ, পি মানে হচ্ছে প্রোমেটাফেজ, এম মানে হচ্ছে মেটাফেজ। প্রাইমারির প্রোফেজ, প্রাইম, প্রোমেটাফেজ, মিনিস্টার, মেটাফেজ, অ্যাট, এতে হচ্ছে অ্যানাফেজ, টিতে হচ্ছে টেলোফেজ। আশা করি বুঝতে পেরেছো। এই অ্যাট পর্যন্ত এটা হচ্ছে, তোমরা তো জানোই, কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমে মানে হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে 1 2, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। কার ধাপ? এম দশা বা মাইটোসিসের ধাপ। ক্লিয়ার? পরের দিনে আমরা খুব চমৎকার একটা রোমান্টিক গল্প করব। আজকে আমরা বিবাহের গল্প করছি, প্রেমটা কীভাবে শুরু হয়েছিল, কীভাবে পরিবারের বিরুদ্ধে গিয়েছিল। এভাবে আমরা এই বিশাল জটিল ধাপটাকে আমরা আলাদা করেছি। পরের দিনে আমি বলবো। আজকে লাইভ শেষ করার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে প্রশ্ন করব 3টা, আর 2 নম্বর যা বলার তো বলেছি, আবার তো দেখা হচ্ছে, তাহলে আজকে আর বলবো না। প্রশ্ন 3টা হচ্ছে, এক নম্বর হচ্ছে জি1 দশা, জি1 দশা কত দিন চলে? 2,
বিপাকীয় নিউক্লিয়াস কখন বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস কখন বলা হয়? এম দশা নাকি ইন্টারফেজ অবস্থায়? সরি, কত দিন না, মানে কত পার্সেন্ট আর কি, G1 কত পার্সেন্ট বিপাকীয় নিউক্লিয়াস কখন দেখা যায়, এম দশায় নাকি ইন্টারফেজ দশায়? 3, সাইক্লিন এবং সিডিকে এই দুইটা কোন উদ্দীপক? কোষের অভ্যন্তরীণ উদ্দীপক না বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে এরা? বাহ্যিক নাকি অভ্যন্তরীণ, এটা লিখবা। এই তিনটা তোমরা কমেন্টে আনসার জানো, আমি চেক করি। ও সরি, প্রশ্ন। ঠিক আছে, আনসার বলি। G1 দশা তোমরা তো জানো 34, 35, 36, তাহলে G1 ছিল 34, 3, 4, 3-এর পেছনে 0, 4-এর পেছনে 0, তাহলে 30 থেকে 40%, রাইট? এইটা 2 নম্বর হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় মানে হচ্ছে এখানে বিশেষ পরিপাক বা বিশেষ বিক্রিয়া ঘটছে। আসলে বিপাক শব্দটা কি জিনিস তো আমি পরের দিনে বলবো, খুব মজার জিনিস। আচ্ছা, বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে কোথায়? ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা মানে হচ্ছে দুই বিভাজনের মাঝখানে, মানে প্রস্তুতি দশা বা বিশ্রাম দশা। কেন বিশ্রাম দশা বলা হয়? লজিকটা জেনে রাখো। আমরা তো হচ্ছে কোষ বিভাজনটা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে, কিংবা হচ্ছে সাধারণ মাইক্রোস্কোপের নিচেও এখন দেখা যায়। কোষ বিভাজন দশাটা আমরা দেখতে পারি, কিন্তু প্রস্তুতি যে নিচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাইতাম না একটা সময়। তখন আমরা ভাবতাম মনে হয় কোষের ভেতরে কিছু চলছে না, কারণ দেখো RNA, DNA এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যাপার। এই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখতে পাবো না সহজে। তো যেহেতু দেখতে পাই না, আমাদের ধারণা ছিল কোষ মনে হয় এখন চুপচাপ আছে, বিশ্রাম নিচ্ছে, রেস্টে আছে। এই জন্য আমরা ওই দশাটার নাম লিখেছিলাম রেস্টিং ফেজ বা বিশ্রাম দশা। ঠিক আছে, দেখা যেত না বলে। আর সাইক্লিন হচ্ছে প্রোটিন, সিডিকেও প্রোটিন, বাট এটা হচ্ছে এনজাইম। এটা দুইজনে একসাথে কাজ করে। এরা হচ্ছে কোষের ভেতরে থাকে, তাহলে এরা হচ্ছে ইন্টারনাল বা অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হতে পারে, কে এসে বলে যে কোষ বিভাজনটা এইভাবে 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 করো? প্রশ্ন তো হতেই পারে, ঠিক কি না? তাহলে এটার আনসার কি? একটু গভীরে ভাবতে হবে। একটা কোষের ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট কি? সাইটোপ্লাজম না নিউক্লিয়াস? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? ক্রোমোজোম। ক্রোমোজোমের ভেতরে কি থাকে? হিস্টোন এবং ডিএনএ। হিস্টোনটা এরকম, ডিএনএটা দ্বারা পাচানো থাকে, এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে হিস্টোন বাদ ডিএনএ, ডিএনএটাকে যদি আমরা খুলি কি পাবো? জিন পাবো। তাহলে এই যে জিনটা আছে, ওরা এই প্রোগ্রামটা ঠিক করছে, তাহলে এটাকে বলে জেনেটিক প্রোগ্রাম। তাহলে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয় জেনেটিক প্রোগ্রাম দ্বারা। যদি কখনো জেনেটিক প্রোগ্রামটা উল্টাপাল্টা হয়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, আমরা সেকেন্ড ডেতে পড়াবো, তখন কোষ বিভাজন উল্টাপাল্টা হবে। উল্টাপাল্টা মানে কি বুঝতে পারবে না, বেশি বিভাজন হবে। বেশি বিভাজন মানে কি? টিউমার। টিউমার থেকে কী হতে পারে? ক্যান্সার। তাহলে জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেক স্লো ক্লাস করেছি, পরের দিন তোমরা আগে থেকে পড়ে আসবা। মাইটোসিস কোষ বিভাজন,
স্পিন্ডল তন্তু পড়ার দরকার নাই। মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলা, এখানে কিছু ম্যাথ আছে, আমি ম্যাথগুলো শেখাবো। 2 নম্বর হচ্ছে কোষের মৃত্যু, অ্যাপোপ্টোসিস নেক্রোসিস কেন হয়, তোমরা এটা রিডিং পড়বা, পাশাপাশি মায়োসিসটা পড়ে রাখবা। মাইটোসিসের দিক থেকে তোমরা পারলে রিডিং পড়ো, না বুঝলে জোর করার দরকার নেই, জাস্ট রিডিং পড়বা। সবাইকে অনেক ধন্যবাদ। একটু কমেন্টে যাওয়ার আগে লিখে জানাবা আজকে আমি তোমাদের টপিকটা বোঝাতে পেরেছি কি না, আমি কমেন্টটা চেক করব। টাটা, আল্লাহ হাফেজ।